মান্নান ডিজিটাল একাডেমিতে আপনাকে স্বাগতম। আমাদের প্রশ্নটি হচ্ছে, একটি ঘড়ি বিক্রয় করে উৎপাদনকারী 25%, পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 15% লাভ করে। ঘড়িটির খুচরা বিক্রয় মূল্য 690 টাকা। কম 20% হার মুনাফায় 690 টাকার 5 বছরের সরল মুনাফা নির্ণয় করো। কম ঘড়িটির পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? গম ঘড়িটির সাধারণ লোকজনের জন্য মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে? এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি উৎপাদনকারী লাভ করে 25%, অর্থাৎ সে 100 টাকায় লাভ করে 25 টাকা। তো এই থেকে আমরা বুঝি উৎপাদনকারীর উৎপাদন খরচ যদি 100 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য হবে 100 যোগ 25 সমান 125 টাকা। আমরা আরও দেখতে পাচ্ছি পাইকারি বিক্রেতা ঘড়িটির উপর লাভ করে 20%, অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 সমান 120 টাকা। খুচরা বিক্রেতা লাভ করে 15%, অর্থাৎ সে 100 টাকায় লাভ করে 15 টাকা। এখান থেকে আমরা বুঝি খুচরা বিক্রেতা যদি ঘড়িটি 100 টাকায় ক্রয় করে তাহলে সে ওই ঘড়িটি কাস্টমারের কাছে বিক্রয় করে 100 যোগ 15 সমান 115 টাকা। আমাদের আরও দেওয়া আছে ঘড়িটির খুচরা বিক্রয় মূল্য 690 টাকা। এটা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। আমরা প্রথমে উদ্দীপকটি নিয়ে আরও একটু আলোচনা করি। আমরা ধরে নিলাম এই ভদ্রলোক উনি হচ্ছেন ঘড়িটির উৎপাদনকারী, এই যে উনি আরেক ভদ্রলোক উনি হচ্ছেন ঘড়িটির পাইকারি বিক্রেতা এবং ইনি হচ্ছেন ঘড়িটির খুচরা বিক্রেতা। এখানে উৎপাদনকারী ঘড়িটি পাইকারি বিক্রেতার কাছে বিক্রয় করে আর পাইকারি বিক্রেতা উৎপাদনকারী থেকে ঘড়িটি ক্রয় করে। তাহলে উৎপাদনকারীর জন্য যেটা হবে বিক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার জন্য সেটা হবে ক্রয় মূল্য, অর্থাৎ উৎপাদনকারীর বিক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। আবার পাইকারি বিক্রেতা ঘড়িটি খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করে, একইভাবে খুচরা বিক্রেতা ঘড়িটি পাইকারি বিক্রেতার কাছ থেকে ক্রয় করে। তাহলে পাইকারি বিক্রেতার জন্য যেটা হবে বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার জন্য সেটা হবে ক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। আমরা প্রথমে সমাধান করব 20% হার মুনাফায় 690 টাকার 5 বছরের সরল মুনাফা নির্ণয় করো এই প্রশ্নটি। আমাদের প্রশ্নে দেওয়া আছে মূলধন ফি এর মান 690 টাকা। মূলধনকে আমরা এখানে ফি দ্বারা প্রকাশ করছি। মুনাফার হার আর এর মান হচ্ছে 20%। এই যে আমাদের দেওয়া আছে 20% সরল মুনাফায়, তো 20% কথার অর্থ হচ্ছে 100/20। এখানে দেওয়া আছে সময় এন এর মান হচ্ছে 5 বছর। আমরা জানি সরল মুনাফা আই সমান ফি এন আর, অর্থাৎ ফি ইন্টু এন ইন্টু আর। এখানে আমাদের ফি এর মান হচ্ছে 690, এন এর মান হচ্ছে 5, আর এর মান হচ্ছে এই যে 100/20। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই 690 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। আমরা কিছুক্ষণ আগে যে প্রশ্নটি সমাধান করেছিলাম এটা এখন আমরা বিকল্প নিয়মে সমাধান করার জন্য চেষ্টা করব। এখানে দেওয়া আছে মুনাফার হার 20%, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা 20 টাকা। আমরা বের করব 1 টাকার 1 বছরের মুনাফা। তো 1 টাকার 1 বছরের মুনাফা হবে কম হলে ভাগের ক্ষেত্রে ডান পাশের সংখ্যাটা হবে ভাগ চিহ্নের উপরে এবং বাম পাশের এই যে সংখ্যা যেটা আছে 100 এটা হবে ভাগ চিহ্নের নিচে। এখানে 1 টাকার 1 বছরের মুনাফা বের করার উদ্দেশ্য হলো এটা, কারণ আমরা বের করব 690 টাকার
মুনাফা কত। তো 690 টাকার মুনাফা বের করতে হলে নিশ্চয়ই আমরা জানি 1 টাকার 1 বছরের মুনাফা কত, এটা বের করতে হবে। আমরা এখন লিখি 690 টাকার 5 বছরের মুনাফা। তো এখানে আমরা লিখেছি 1 টাকার 1 বছরের মুনাফা এখানে হয়েছিল কম। তো 1 টাকার 1 বছরের মুনাফা যদি এত হয় তাহলে 690 টাকার 1 বছরের মুনাফা নিশ্চয় একটু বেশি হবে। বেশি হলে 690 আমার এখানে উপরে গুণ হবে। তো 690 টাকার 1 বছরের মুনাফা যদি বেশি হয় 690 টাকার 5 বছরের মুনাফা নিশ্চয় আরও বেশি হবে। তো আরও বেশি হলে এটাও আমরা বাক্সিনের উপরে গুণ করেছি। এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি মানে হিসেব করি তাহলে আমরা পাই 690 টাকা এবং এটি হচ্ছে আমাদের ক প্রশ্নের উত্তর। আমরা এখন সমাধান করব খ। খতে দেওয়া আছে ঘড়িটির পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, অর্থাৎ পাইকারি বিক্রেতা উৎপাদনকারী থেকে কত টাকায় ঘড়িটি ক্রয় করেছিল তা। আমরা উদ্দীপকে দেখেছি খুচরা বিক্রেতা লাভ করে 15%, অর্থাৎ সে 100 টাকায় লাভ করে 15 টাকা। তাই আমরা এখানে লিখেছি 15% লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য হবে 100 যোগ 15 সমান 115 টাকা। তো আমাদের দেওয়া আছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। যেহেতু খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে তাই আমরা বিক্রয় থেকে যাব ক্রয় মূল্যের দিকে। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 115 টাকা হলে তার ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে তার ক্রয় মূল্য হবে কম। কম হলে ভাগ। ভাগের ক্ষেত্রে আমরা জানি ডাইন পাশের সংখ্যাটি উপরে বসে আর বাম পাশের সংখ্যাটি ভাগ চিহ্নের নিচে বসে, আমি তাই লিখেছি। বিক্রয় মূল্য 690 টাকা হলে ক্রয় মূল্য নিশ্চয় একটু বেশি হবে, কারণ একের জন্য যখন কম 690 এর জন্য বেশি। বেশি হলে 690 উপরে গুণ হবে, আমি তাই করেছি। এবং এখানে যদি আমরা হিসেব করি তাহলে আমরা পাই 600 টাকা। তাহলে আমরা জানি পাইকারি বিক্রেতার যেটা বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার জন্য সেটা ক্রয় মূল্য। তাহলে আমরা ইতিমধ্যে এখানে পেয়েছি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 600 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে 600 টাকা। 20% লাভে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 সমান 120 টাকা। কিন্তু আমাদের হাতে এই মুহূর্তে আছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 600 টাকা। যেহেতু তার বিক্রয় মূল্য আছে আমরা এই বিক্রয় থেকে যেতে পারি ক্রয়ের দিকে। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কম। কম হলে ভাগ, অর্থাৎ ভাগের ক্ষেত্রে ডান পাশের সংখ্যা আমরা উপর বসিয়েছি আর বাম পাশের সংখ্যাটি আমরা নিচে বসিয়েছি। বিক্রয় মূল্য 600 টাকা হলে যেহেতু পাইকারি বিক্রেতার এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য 600 টাকা, তাই এখানে আমরা 600 টাকা উল্লেখ করেছি। বিক্রয় মূল্য 600 টাকা হলে ক্রয় মূল্য বেশি হবে, তো বেশি হলে এটা উপরে গুণ। তো এখানে যদি আমরা হিসেব করি তাহলে আমরা পাই 500 টাকা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 500 টাকা, অর্থাৎ পাইকারি বিক্রেতা উৎপাদনকারী থেকে ঘড়িটি 500 টাকায় ক্রয় করেছিল। আমরা এখন সমাধান করব গম। গতে আছে ঘড়িটির সাধারণ লোকজনের জন্য মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ উৎপাদনকারী থেকে শুরু করে ঘড়িটির সাধারণ জনগণ পর্যন্ত পৌঁছা পর্যন্ত মাঝখানে কত টাকা বৃদ্ধি পেয়েছে। এটা আমরা খতে পাই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 500 টাকা। আমরা জানি পাইকারি বিক্রেতার জন্য যেটা ক্রয় মূল্য উৎপাদনকারীর জন্য হবে সেটা বিক্রয় মূল্য। তাই উৎপাদনকারীর বিক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তো সুতরাং উৎপাদনকারীর বিক্রয় মূল্য হবে 500 টাকা। 25% লাভে উৎপাদনকারীর উৎপাদন খরচ 100 টাকা হলে তার বিক্রয় মূল্য হবে 100 যোগ 25 সমান 125 টাকা। উৎপাদনকারীর বিক্রয় মূল্য 125 টাকা হলে উৎপাদন খরচ 100 টাকা, যেটা আমরা উপরে দেখতে পাচ্ছি। তার উৎপাদনকারীর বিক্রয় মূল্য 1 টাকা হলে উৎপাদন খরচ কম। কমের ক্ষেত্রে এখানে ভাগ হয়েছে
বিক্রয় মূল্য 500 টাকা হলে উৎপাদন খরচ নিশ্চয় একটু বেশি হবে, বেশি হলে 500 উপরে গুণ হবে, আমি তাই লিখেছি। এখানে যদি আমরা হিসেব করি তাহলে আমরা পাই 400 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি উৎপাদনকারীর উৎপাদন খরচ হয়েছে 400 টাকা। ঘড়িটির সাধারণ লোকজনের জন্য মূল্য বৃদ্ধি পেয়েছে 690 বিয়োগ 400 টাকা। এই যে 690 টাকা এটা হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, আর এই 400 টাকা এটা হচ্ছে উৎপাদনকারীর উৎপাদন খরচ। তাহলে মাঝখানে বৃদ্ধি পেয়েছে 290 টাকা, যেটা আমরা এই সংখ্যা থেকে এই সংখ্যাটি বিয়োগ করে পেয়েছি। এই যে 290 টাকা বৃদ্ধি পেয়েছে আমাদের এই 400 টাকায়, কারণ ঘড়ির 400 টাকা ছিল ঘড়িটির উৎপাদনকারীর উৎপাদন খরচ। তাই আমরা লিখতে পারি 400 টাকায় বৃদ্ধি পায় 290 টাকা, 1 টাকায় বৃদ্ধি পাবে কম, কমের জন্য এখানে হয়েছে ভাগ। 100 টাকায় বৃদ্ধি পাবে বেশি, তাই 100 উপরে গুণ। এখানে যদি আমরা হিসেব করি আমরা পাই 72.5 টাকা। সুতরাং আমরা লিখতে পারি মূল্য বৃদ্ধি পেয়েছে 72.5%, অর্থাৎ যেহেতু এখানে আমরা 100 টাকার হিসেবে এনেছি তাই এই জন্য এখানে পার্সেন্ট এসেছে। এটি হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। আজকে আমরা আরেকটি সৃজনশীল প্রশ্নের সমাধান করার জন্য চেষ্টা করব। এক ব্যক্তি 30 টাকায় 10টি দরে ও 15টি দরের সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 60 টাকায় 24টি দরে বিক্রয় করেছিল। ক প্রশ্নে দেওয়া আছে 13,000 টাকার 5 বছরের মুনাফা আসল 18,850 টাকা হলে মুনাফার হার নির্ণয় করো। খ ওই ব্যবসায়ীর শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হলো। গ যদি সে 30 টাকায় 15টি দরে সব কলা বিক্রয় করত তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হতো নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে ওই ব্যক্তি 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করেছিল। এই কথার অর্থ হয়েছে সে 30 টাকায় 10টি হিসাবে যতটি কলা ক্রয় করেছিল 30 টাকায় 15টি দরেও সে ততটি কলা ক্রয় করেছিল। এখন তার ক্রয়কৃত সকল কলা সে 60 টাকায় 24টি দরে এখানে বিক্রয় করেছিল। এটি হচ্ছে আমাদের উদ্দীপকের সার কথা। আমরা আবারও এই রাফ অংশে উদ্দীপকের তথ্যটি নিয়ে আলোচনা করি। ধরে সে 30 টাকায় 10টি দরে কলা ক্রয় করেছিল 100টি এবং সে 30 টাকায় 15টি দরে কলা ক্রয় করেছিল 100টি, অর্থাৎ সে 30 টাকায় 10টি হিসাবে যতটি কলা ক্রয় করেছিল 30 টাকায় 15টি দরেও এখানে সে ততটি কলা ক্রয় করেছিল, যা আমরা 100 হিসাবে ধরে নিলাম। আমরা অন্য কোনো ফিগারও ধরতে পারতাম, কোনো সমস্যা নেই। সুতরাং সে 30 টাকা দরে মোট কলা ক্রয় করেছিল। এখানকার 100 যোগ এখানকার 100 সমান 200টি। তাহলে সে 30 টাকায় 24টি দরে কলা বিক্রয় করেছিল এখানকার ক্রয়কৃত এই 200টি কলা। এটা ছিল আমাদের রাফ অংশ। এখন আমরা সমাধানটি পূর্ণাঙ্গভাবে করার জন্য চেষ্টা করব। আমরা প্রথমে সমাধান করব 13,000 টাকার 5 বছরের মুনাফা আসল 18,850 টাকা হলে মুনাফার হার নির্ণয় করো, এই প্রশ্নটি। আমাদের প্রশ্নে দেওয়া আছে আসল ফি সমান 13,000 টাকা, সময় n সমান 5 বছর, মুনাফা আসল এ সমান 18,850 টাকা। মনে করি মুনাফার হার আর সমান x%। সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি মুনাফা আসল এ সমান ফি ইন্টু 1 যোগ rn। এখানে আমরা এই ডান পাশের এই সংখ্যাকে বামে আবার বসিয়েছি আর বাম পাশের একে আমরা ডানে বসিয়েছি। আমরা যদি এখন
1+RN এর মান বের করতে চাই, তাহলে এখানেকার এই বাম পাশের এই ফি দিয়ে ডান পাশের এই এ কে ভাগ হবে, কারণ ফি বামে এই ফিগারের সাথে গুণ অবস্থায় আছে, তাই এখানে ভাগ হবে। 1+RN সমান A/ফি। এখানে যদি আমরা RN এর মান বের করতে চাই, তাহলে 1 আছে বামে আমাদের যোগের, ডানে আসলে হবে বিয়োগের। আমরা তাই লিখেছি, বা RN সমান এই যে ডান পাশের সংখ্যাটা যেভাবে আছে এটাকে আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি, কারণ এই সবগুলো মিলে এখানে আমাদের একটি সংখ্যা আমরা ধরে নিলাম। এখন যদি আমরা R এর মান নির্ণয় করতে চাই, তাহলে এখানকার n দ্বারা এই সংখ্যাকে ভাগ হবে, এখানে ভাগ চিহ্ন দিয়ে আমি এভাবে লিখেছি। আমরা ওখানে পেয়েছিলাম R সমান X%, X%-এর X% লিখেছি, আর এখানকার এর মান হচ্ছে 18,850, ফি এর মান হচ্ছে 13,000, বিয়োগ 1 ভাগ n এর পরিবর্তে 5 লিখেছি। বা X% সমান 13,000 দিয়ে যদি আমি 18,850-কে ভাগ করি, তাহলে প্রায় আমরা 1.45, আর বিয়োগ 1, আর এই যে ভাগ 5 যেভাবে আছে। বা X% সমান 1.45 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, তাহলে আমরা পাই 0.45 ভাগ 5। এখানে X% মানে 100 X, আর 5 দিয়ে যদি 0.45কে ভাগ করা হয়, তাহলে আমরা পাই 0.09, অর্থাৎ 0.09। এখন এখানে যদি আমরা x এর মান নির্ণয় করতে চাই, তাহলে এই 100 দ্বারা এই সংখ্যাকে এখানে গুণ হবে, এই যে কোনা গুণ, এটাকে যদি আমরা 8 গুণন করি, তাহলে আমরা পাই 9। সুতরাং মুনাফার হার X% সমান 9%। x এর পরিবর্তে 9 লেখা হয়েছে, আর এই যে x এর পরে যে পার্সেন্ট আছে, এই পার্সেন্টের এই পার্সেন্ট, এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা ক প্রশ্নটি এখন বিকল্প নিয়মে সমাধান করার জন্য চেষ্টা করব। এখানে আমাদের দেওয়া আছে আসল 13,000 টাকা, মুনাফা আসল 18,850 টাকা। আমরা 5 বছরের মুনাফা আসল বের করতে চাই। তো এই যে 18,850 টাকা, এটি হচ্ছে আমাদের 5 বছরের মুনাফা এবং আসল। আর এই মুনাফা আসল থেকে যদি আমি এই 13,000 টাকা আসল বিয়োগ করি, তাহলে আমরা পাই 5,850 টাকা। আমরা লিখতে পারি, এই যে আমাদের আসল হচ্ছে 13,000 টাকা, আর এই 5 বছরের মুনাফা আমরা এখানে পেয়েছি 5,850 টাকা। তাহলে আমরা লিখতে পারি 13,000 টাকার 5 বছরের মুনাফা 5,850 টাকা। আমরা বের করব 1 টাকার 1 বছরের মুনাফা। তো 1 টাকার 1 বছরের মুনাফা বের করতে হলে বাম পাশের এই সংখ্যা এবং এই সংখ্যা গুণ আকারে বাক্সচিহ্নের নিচে বসবে, আর ডান পাশের এই সংখ্যাটি বসবে বাক্সচিহ্নের উপরে। আমরা যদি এটাকে একটু অন্যভাবে বুঝতে চাই, তাহলে আমরা বুঝবো 13,000 টাকার 5 বছরের মুনাফা 5,850 টাকা। 1 টাকার 5 বছরের মুনাফা নিশ্চয় একটু কম হবে, কম হলে এই 13,000 টাকা দিয়ে 5,850-কে এখানে ভাগ হবে, আমি তাই লিখেছি। তো 1 টাকার 5 বছরের মুনাফা যদি এখানে কম হয়, 1 টাকার 1 বছরের মুনাফা নিশ্চয় আরো কম হবে, আরো কম হলে এই 5টা গুণ আকারে বাক্সচিহ্নের নিচে বসবে। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তো 1 টাকার 1 বছরের মুনাফা যদি এখানে কম হয়, 100 টাকার 1 বছরের মুনাফা নিশ্চয় বেশি হবে, বেশি হলে এই 100টা আমাদের উপরে গুণ হবে। তো এখানে যদি আমরা হিসেব করি, তাহলে আমরা পাই 9 টাকা। সুতরাং মুনাফার হার 9%। তো যেহেতু আমরা 9% মানি, যেহেতু আমরা এখানে 100 টাকার 1 বছরের মুনাফা বের করেছি, এই জন্য এখানে হয়েছে, এখানে আমরা লিখতে পেরেছি পার্সেন্ট। তাহলে আমরা উত্তর পেলাম 9%। আমরা এখন খ প্রশ্নটির সমাধান করব। প্রশ্নে দেওয়া আছে ওই ব্যবসায়ী শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হলো। তো এটা সমাধান করার জন্য আমরা প্রথমে দেখব তার সমান সংখ্যক কলার ক্রয় মূল্য কত এবং সমান সংখ্যক কলার বিক্রয় মূল্য কত। যদি এখানে আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হয়, তাহলে হবে ক্ষতি, আর ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয়, নিশ্চয় আমাদের লাভ হবে, যেটা আমরা সবাই জানি। খ,
আমরা লিখব 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। একটি কলার ক্রয় মূল্য হবে কম, কমের ক্ষেত্রে হয় ভাগ, অর্থাৎ ডান পাশের এই সংখ্যাকে বাম পাশের এই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। আমি তাই করেছি। এখানে 10 দিয়ে 30কে ভাগ করলে ভাগফল পাই 3 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। একটি কলার ক্রয় মূল্য হবে কম, কমের জন্য হয় ভাগ, ভাগের ক্ষেত্রে ডান পাশের সংখ্যাটি নিচে ভাগ চিহ্নের উপরে বসে এবং বাম পাশের এই 15 সংখ্যাটি বসবে ভাগ চিহ্নের নিচে। আমি তাই লিখেছি। 15 দিয়ে 30কে ভাগ করলে ভাগফল পাই 2 টাকা। আমরা এখানে পেলাম একটি কলার ক্রয় মূল্য 3 টাকা, এখানে পেলাম একটি কলার ক্রয় মূল্য 2 টাকা। A1 এবং A1 সমান 2টি কলার ক্রয় মূল্য, এই যে 3 এবং A2 যোগ করলে পাই এখানে 5 টাকা। আমাদের প্রশ্নে দেওয়া আছে 24টি কলার বিক্রয় মূল্য 60 টাকা। একটি কলার বিক্রয় মূল্য কম, কমের জন্য হয়েছে ভাগ। 2টি কলার বিক্রয় মূল্য হবে বেশি, তাই 2 উপরে গুণ হয়েছে। এখানে আমরা হিসাব করে পেয়েছি 5 টাকা। আমরা আগে পেলাম 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা, এখানে পেলাম 2টি কলার বিক্রয় মূল্য 5 টাকা, অর্থাৎ এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয়টা সমান। তো যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, তাই এখানে লাভ বা ক্ষতি কিছুই হবে না। আমরা লিখতে পারি যেহেতু ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না। এটি হচ্ছে আমাদের খ প্রশ্নের উত্তর। আমরা এখন সমাধান করব গ। যদি সে 30 টাকায় 15টি দরে সব কলা বিক্রয় করত, তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হতো নির্ণয় করো। এই ক্ষেত্রেও আমরা দেখব সমান সংখ্যক কলার ক্রয় মূল্য কত এবং বিক্রয় মূল্য কত। আমরা জানি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে হবে ক্ষতি, আর ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে হবে লাভ। দেখি আমাদের এখানে কি হয়। খতে প্রাপ্ত 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা। আমাদের প্রশ্নে দেওয়া আছে 15টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। একটি কলার বিক্রয় মূল্য হবে কম, তাই হয়েছে ভাগ। 2টি কলার বিক্রয় মূল্য হবে বেশি, বেশির কারণে হয়েছে এখানে 2 উপরে গুণ, ভাগ চিহ্নের উপরে গুণ করেছি। এখানে আমরা হিসাব করে পেয়েছি 4 টাকা। তো আমরা আগে পেলাম 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা, এখানে পেলাম আমরা 2টি কলার বিক্রয় মূল্য 4 টাকা। যেহেতু এখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম, নিশ্চয় ক্ষতি হবে। ক্ষতির হিসাবটা হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য 5 বিয়োগের বিয়োগ, বিক্রয় মূল্য 4। 5 থেকে 4 গেলে 1 টাকা, তাহলে ক্ষতি হয় 1 টাকা। আচ্ছা, তোমরা বলো তো দেখি, এই যে 1 টাকা ক্ষতি হলো, এই 1 টাকা ক্ষতি কত টাকার মধ্যে হলো বলো দেখি। আচ্ছা, আমাদের এই যে 1 টাকা ক্ষতি হলো, এটা হলো 5 টাকায়, কারণ আমাদের ক্রয় মূল্য ছিল 5 টাকা। তাই আমরা লিখতে পারি 5 টাকায় ক্ষতি হয় 1 টাকা। 1 টাকায় ক্ষতি হবে কম, কমের জন্য হয়েছে ভাগ। 100 টাকায় ক্ষতি হবে বেশি, তাই 100 ভাগ চিহ্নের উপরে গুণ হয়েছে। এখানে আমরা হিসেব করে পেয়েছি 20 টাকা। সুতরাং আমরা লিখতে পারি ক্ষতি 20%। যেহেতু এখানে 100 টাকার হিসাবে এসেছে, তাই এটার জন্য এসেছে পার্সেন্ট। এটা হচ্ছে আমাদের আজকের গ প্রশ্নের উত্তর। আজকে আমরা আর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার জন্য চেষ্টা করব। অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2-1 20 নং প্রশ্ন। এটি মূলত একটি সৃজনশীল প্রশ্ন। এখানে দেওয়া আছে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। ক প্রশ্নে আছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্র লিখো। খ মুনাফার হার নির্ণয় করো। ঘ একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। এটা আমাদের নির্ণয় করতে হবে।
আমরা প্রশ্নটির উদ্দীপক নিয়ে একটু আলোচনা করি। আমাদের এখানে আছে কোন আসল এবং 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা, অর্থাৎ 3 বছরের সরল মুনাফা এবং আসল দুটো মিলে একসাথে 28,000 টাকা। 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা, অর্থাৎ আসল এবং 5 বছরের মুনাফা দুইটা মিলে একত্রে 30,000 টাকা। তো আমরা এখানে আমাদের প্রশ্ন আছে প্রতিকূলর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্র লেখো। এখানে আমরা প্রথমে ক প্রশ্নটির সমাধান করব। কম আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আয় সমান ফি এন আর। এখানে আয় হচ্ছে সরল মুনাফা, ফি হচ্ছে মূলধন, এন হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার। যাই হোক, আমাদের ফি এন আর এটা আছে সমান চিহ্নের ডানে আর আয় আছে সমান চিহ্নের বামে। আমি এর ডানের সংখ্যাগুলোকে, এটা যদিও প্রতীক, আসলে এগুলো এক একটা সংখ্যা প্রকাশ করে, ডানের প্রতীকগুলোকে আমি বামে নিয়ে আসলাম এবং বাম পাশের প্রতীককে আমি ডান পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে মূলত যাতে তোমরা অঙ্কটা সহজে বুঝতে পারো তার জন্য। এখানে আছে ফি এন আর। আমি যদি এখন ফি এর মান নির্ণয় করতে চাই তাহলে এন আর দ্বারা আয়কে ভাগ করতে হবে, আমি তাই করেছি। এখন এখানে কোন প্রতীক কি প্রকাশ করে আমরা লিখব। এখানে ফি সমান মূলধন বা আসল, অর্থাৎ ফি দ্বারা মূলধন বোঝানো হয়েছে, আয় হচ্ছে সরল মুনাফার হার, এন হচ্ছে সময়, এই সময়টা বছরে, আর হচ্ছে মুনাফার হার। আমাদের ক প্রশ্নের উত্তর এখানে শেষ। আমরা এখন খ প্রশ্নটি সমাধান করার জন্য চেষ্টা করব। খ প্রশ্নে আমাদের আছে মুনাফার হার নির্ণয় করা, অর্থাৎ আমাদেরকে বের করতে হবে 100 টাকার 1 বছরের মুনাফা কত। এর জন্য আমরা প্রথমে লিখি আসল যোগ 5 বছরের মুনাফা 30,000 টাকা, যা আমাদের প্রশ্নে দেওয়া আছে। আমরা লিখি আসল যোগ 3 বছরের মুনাফা 28,000 টাকা। এখানে আসল এবং 5 বছর উপরে লেখার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে টার্গেটটা হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করা। আমরা জানি 5 যেহেতু বড়, 3 যেহেতু ছোট, 5 থেকে 3 বিয়োগ যায়। আমরা এখানে বিয়োগ করলে পাই আসল থেকে আসল বাদ, 5 বছর থেকে 3 বছর বিয়োগ গেলে হয় 2 বছর, আর 30,000 টাকা থেকে 28,000 টাকা বিয়োগ গেলে হয় 2,000 টাকা। তাহলে আমরা পেলাম 2 বছরের মুনাফা 2,000 টাকা। আমরা বের করব 5 বছরের মুনাফা। তো 5 বছরের মুনাফা বের করতে হলে আমাদের 1 বছরের মুনাফা কত তা বের করতে হবে। আমরা লিখি 1 বছরের মুনাফা 2 ভাগে 2,000 টাকা। আমরা জানি 2 বছরের মুনাফা যদি এত হয় তাহলে 1 বছরের মুনাফা নিশ্চয়ই কম হবে, কম হলে এখানে ভাগ হয়, অর্থাৎ ডান পাশের সংখ্যাকে আমি বাম পাশের সংখ্যা 2 দিয়ে ভাগ করেছি। 5 বছরের মুনাফা বেশি হবে, কারণ 1 বছরের মুনাফা যখন কম, 5 বছরের মুনাফা নিশ্চয়ই বেশি হলে উপরে গুণ, আমি তাই করেছি। তো এখানে আমরা হিসাব করে পেয়েছি 5,000 টাকা। তাহলে আমরা 5 বছরের মুনাফা পেলাম 5,000 টাকা। ইচ্ছে করলে আমরা এখানে 3 বছরের মুনাফা বের করতে পারতাম। যখন আমি 3 বছরের মুনাফা বের করতাম তখন আমাদের এই 28,000 টাকা থেকে এখানে 3 বছরের মুনাফা যা পেতাম তা বিয়োগ করতে হতো। আমরা বের করব আসল সমান মুনাফা আসল বিয়োগ মুনাফা, অর্থাৎ মুনাফা আসল থেকে মুনাফা বিয়োগ গেলে হবে আসল। আমাদের প্রশ্নে আছে আসল যোগ 5 বছরের মুনাফা 30,000 টাকা, আর আমরা 5 বছরের মুনাফা পেয়েছি 5,000 টাকা, বিয়োগ করে পাই আমরা 25,000 টাকা। তাহলে আমরা আসল পেলাম 25,000 টাকা। এখানে আমি একটা স্টার চিহ্ন দিয়েছি, এটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে, তোমাদের দেওয়ার দরকার নেই।
আমাদের আসল হচ্ছে 25,000 টাকা আর 5 বছরের মুনাফা হচ্ছে 5,000 টাকা। তাই আমরা এখানে লিখেছি 25,000 টাকার 5 বছরের মুনাফা 5,000 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা কম হলে এই বাম পাশের এই সংখ্যা এবং এই সংখ্যা গুণাকারে বাক্সচিহ্নের নিচে বসবে আর ডান পাশের এই সংখ্যাটি বাক্সচিহ্নের উপরে বসবে। আমি তাই বসিয়েছি। এখানে আমরা আরেকটু ব্যাখ্যা করতে চাই। 25,000 টাকার 5 বছরের মুনাফা যদি 5,000 টাকা হয়, 1 টাকার 5 বছরের মুনাফা নিশ্চয় একটু কম হবে। কম হলে এই 25,000 টাকা দিয়ে 5,000 টাকাকে ভাগ করতে হবে। তো 1 টাকার 5 বছরের মুনাফা যদি এত হয়, 1 টাকার 1 বছরের মুনাফা নিশ্চয় আরো কম হবে। আরো কম হলে এই 500 আমাদের কত বাক্সচিহ্নের নিচে বসবে গুণ আকারে। তো 1 টাকার 1 বছরের মুনাফা যদি এত হয়, 100 টাকার 1 বছরের মুনাফা নিশ্চয় বেশি হবে। বেশি হলে 100 উপরে গুণ করতে হবে। আমি তাই করেছি। এখানে আমরা হিসাব করে পেয়েছি 4 টাকা। সুতরাং আমরা লিখতে পারি মুনাফার হার আর সমান 4%। তো এখানে আমি স্টার চিহ্ন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যদি আমাদের প্রশ্নে আসল চাইতো তাহলে আমরা এখানে আসলও উল্লেখ করতাম। এখানে মুনাফার হার বের করার জন্য আমাদের আসল এমনিতে বের করতে হবে, তাই আমরা বের করেছি। আশা করি তোমরা প্রত্যেকে বুঝেছ। আমরা এখন সমাধান করব ঘ। আমরা খতে পেয়েছি মুনাফার হার 4%। আমাদের গতে বলা হয়েছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। এই যে বলা আছে একই হারে বলতে বোঝানো হয়েছে আমাদের এই মুনাফার হার 4%কে কত টাকা জমা রাখলে, অর্থাৎ ব্যাংকে কত টাকা জমা রাখা হয়েছিল, অর্থাৎ এখানে আসলকে বোঝানো হয়েছে। আমাদের এখানে প্রশ্নে আরও দেওয়া আছে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হয়, অর্থাৎ আমাদের এই 48,000 টাকা হলো 5 বছরের মুনাফা যোগ আসল। তাহলে আমরা আমাদের এই মুনাফার হাত থেকে বের করতে পারি 100 টাকার 1 বছরের মুনাফা 4 টাকা। আমরা লিখি 100 টাকার 5 বছরের মুনাফা বেশি হবে। 1 বছরের জন্য যদি 4 টাকা হয়, 5 বছরের জন্য হবে বেশি। বেশি হলে হয় গুণ। আমি এখানে গুণ করেছি। গুণ করলে আমরা পাই 20 টাকা। এখানে বলে রাখা ভালো, সেটা হচ্ছে যখন আমরা গুণ করব আমাদের ডান পাশের সংখ্যাটা হবে আগে আর বাম পাশের এই সংখ্যাটা হবে পরে। কোনো ছাত্র যদি এখানে 5 আগে লেখে এবং 4 পরে লেখে তাহলে সমস্যা নাই, তবে এভাবে লেখাটা ভালো। যাই হোক, আমরা পেলাম 5 বছরের মুনাফা 20 টাকা। আমরা লিখি মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। আসল হচ্ছে আমাদের এই যে 100 টাকা আর মুনাফা পেলাম আমরা 20 টাকা, সমান যোগ করে পাই আমরা এখানে 120 টাকা। তাহলে আমরা পেলাম 5 বছরের মুনাফা আসল 120 টাকা আর তাদের 5 বছরের মুনাফা আসল হচ্ছে 48,000 টাকা। যেহেতু আমাদেরও মুনাফা আসল আছে এবং তাদেরও মুনাফা আসল আছে, তাই আমরা যেতে পারি মুনাফা আসল থেকে আসলের দিকে। আমরা লিখি মুনাফা আসল 120 টাকা হলে আসল 100 টাকা। মুনাফা আসল 1 টাকা হলে আসল হবে কম হলে হয় ভাগ। ডান পাশের সংখ্যাকে বাম পাশের সংখ্যা দ্বারা আমরা ভাগ করেছি। মুনাফা আসল 48,000 টাকা হলে আসল হবে বেশি হলে বাক্সিনের উপরে গুণ হয়। আমি তাই করেছি। এখানে যদি আমরা হিসেব করি আমরা পাই 40,000 টাকা। এই 40,000 টাকা হলো আমাদের প্রশ্নে চাওয়া আসল এবং এটি হচ্ছে আমাদের আজকের গ প্রশ্নের উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝেছ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 2-1 আরও একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার জন্য চেষ্টা করব। এই প্রশ্নটি মূলত পাঠ্য বইয়ের অনুশীলনী 2-1 19 নং প্রশ্ন। প্রশ্নটি আমরা পড়ে নিই। এখানে বলা হয়েছে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে
36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরের সমান সংখ্যক কলা খরিদ করল। ব্যবসায়ীর বিক্রয়কর্মী 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করল। ক প্রশ্নে বলা হয়েছে ব্যবসায়ী যশোর থেকে 2500 কলা কি দরে খরিদ করেছিল। খ প্রশ্নে বলা হয়েছে বিক্রয়কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। গ প্রশ্নে বলা হয়েছে ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। আমরা প্রশ্নের উদ্দীপকটি আর একটু ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করি। এখানে বলা হয়েছে একজন ব্যবসায়ী তিনি যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং তিনি কুষ্টিয়া থেকেও 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করল। অর্থাৎ ওই ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে যতটি কলা তিনি ক্রয় করেছিলেন তিনি কুষ্টিয়া থেকেও 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক অর্থাৎ যশোর থেকে যতটি ক্রয় করেছিলেন কুষ্টিয়া থেকেও তিনি ততটি কলা এখানে ক্রয় করেছিলেন। এখানে খরিদ করলো শব্দটির অর্থ হচ্ছে ক্রয় করলো। ব্যবসায়ীর বিক্রয়কর্মী 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলো। অর্থাৎ ওই ব্যবসায়ী যশোর এবং কুষ্টিয়া থেকে মোট যতটি কলা ক্রয় করেছিল তার বিক্রয়কর্মী 36 টাকায় 15টি দরে ওই সকল কলা বিক্রয় করেছিল। এটা হচ্ছে আমাদের উদ্দীপকের সার কথা। তোমাদের বোঝার সাথে আমি উদ্দীপকটি তোমাদেরকে রাফ আকারে আবারও বোঝানোর জন্য চেষ্টা করছি। ধরি সে যশোর থেকে 36 টাকায় 12টি দরে কলা ক্রয় করেছিল 200টি। এই 200টি আমরা ধরে নিলাম। আমরা এখানে 200 না 100, 500, 1000 যে কোনো সংখ্যা ধরে নিতে পারি। যা হোক আমি আবারও পড়ছি। ধরি সে যশোর থেকে 36 টাকায় 12টি দরে কলা ক্রয় করেছিল 200টি এবং সে কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে কলা ক্রয় করেছিল ওই যশোরের সমান এই 200টি। সুতরাং সে 36 টাকা দরে মোট কলা ক্রয় করেছিল এই 200 যোগ এই 200 যোগ করে ভাই আমরা 400টি কলা। তাহলে সে 36 টাকায় 15টি দরে কলা বিক্রয় করেছিল এই এখানকার ক্রয়কৃত 400টি কলা। এটা ছিল আমাদের রাফ অংশ। এখন আমরা 4 নং প্রশ্নের ক প্রশ্নটি সমাধান করার জন্য চেষ্টা করব। ক প্রশ্নে বলা হয়েছে ব্যবসায়ী যশোর থেকে 2500 কলা কি দরে খরিদ করেছিল। অর্থাৎ তিনি যশোর থেকে 2500 কলা বলতে এখানে 100 মানে 100কে বোঝানো হয়েছে। কি দরে খরিদ করেছিল, খরিদ করা মানে ক্রয় করা। আমরা লিখতে পারি 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা যা তিনি যশোর থেকে ক্রয় করেছিলেন। আমাদেরকে বের করতে হবে 100 কলার ক্রয় মূল্য কত। তো নিশ্চয় তোমরা জানো 100টি কলার ক্রয় মূল্য বের করতে হলে এখানে আমাদের একটি কলার ক্রয় মূল্য কম নাকি বেশি হয় তা দেখতে হবে। আমরা লিখি একটি কলার ক্রয় মূল্য কম হলে ভাগ হয়, অর্থাৎ ডান পাশের সংখ্যাকে বাম পাশের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। আমি তাই করেছি। সুতরাং 100টি কলার ক্রয় মূল্য বেশি হবে, কারণ একটি কলার ক্রয় মূল্য যখন কম 100টি কলার ক্রয় মূল্য বেশি হলে এটা ভাগচিহ্নের উপরে গুণ হয়। তাই আমিও 36-এর সাথে 100কে ভাগচিহ্নের উপরে গুণ করেছি। এখানে হিসেব করে আমরা পাই 300 টাকা। তাহলে আমরা পাইলাম তার যশোর থেকে ক্রয়কৃত 2500 কলা মানে 100টি কলার খরিদ মূল্য মানে ক্রয় মূল্য 300 টাকা। আশা করি তোমরা প্রত্যেকে বুঝেছ। এখন আমরা খ প্রশ্নটি সমাধান করার জন্য চেষ্টা করব। এখানে বলা হয়েছে বিক্রয়কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। অর্থাৎ
ওই ব্যবসায়ী যশোর এবং কুষ্টিয়া থেকে মোট যতটি কলা ক্রয় করেছিলেন তার বিক্রয়কর্মী যদি সবগুলো কলা বিক্রয় করে তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে তা আমাদেরকে বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদেরকে প্রথমে সমান সংখ্যক কলার ক্রয় মূল্য কত এবং বিক্রয় মূল্য কত তা বের করতে হবে। আমরা যদি দেখি ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি তাহলে নিশ্চয় তার লাভ হবে, আর যদি দেখি তার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হয়েছে তাহলে নিশ্চয় তার ক্ষতি হবে। যা হোক, আমরা অঙ্কটি পূর্ণাঙ্গভাবে লেখার জন্য চেষ্টা করি। আমি লিখলাম 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা, এটা তিনি যশোর থেকে ক্রয় করেছিলেন তার হিসাব। একটি কলার ক্রয় মূল্য কম হবে, কম হওয়ার কারণে ডান পাশের সংখ্যাকে আমরা বাম পাশের 12 সংখ্যা দিয়ে ভাগ করেছি। এখানে আমরা ভাগফল পেলাম 3 টাকা। আবার 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা, যা তিনি কুষ্টিয়া থেকে ক্রয় করেছিলেন, এটা হচ্ছে কুষ্টিয়ার হিসাব। একটি কলার ক্রয় মূল্য কম হবে, কম হওয়ার কারণে ডান পাশের সংখ্যাকে বাম পাশের সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে। এখানে আমরা ভাগফল পেলাম 2 টাকা। এখন আমরা লিখি 1 + 1, দুটি কলার ক্রয় মূল্য। A1 মানে হচ্ছে A1, আবার A1 হলো A1। এখানে আমরা পেলাম একটি কলার ক্রয় মূল্য 3 টাকা, আবার এখানে পেলাম আমরা একটি কলার ক্রয় মূল্য 2 টাকা। তাহলে আমরা পেলাম দুটি কলার ক্রয় মূল্য A3 + A2 সমান 5 টাকা। আমরা এখানে পেলাম দুটি কলার ক্রয় মূল্য 5 টাকা। তাহলে আমাদেরকে দেখতে হবে তার সমান সংখ্যক দুটি কলার বিক্রয় মূল্য কত। দেখি কি হয়। আমরা লিখতে পারি 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা, যা ওই ব্যবসায়ীর বিক্রয়কর্মী বিক্রয় করেছিল। একটি কলার বিক্রয় মূল্য কম হবে, কম হওয়ার কারণে ডান পাশের সংখ্যাকে বাম পাশের 15 সংখ্যা দিয়ে ভাগ করেছি। দুইটি কলার ক্রয় মূল্য নিশ্চয় বেশি হবে, বেশি হওয়ার কারণে 2কে আমি উপরে গুণ করেছি। এই 2 হচ্ছে তার সমান সংখ্যক দুইটি কলার বিক্রয় মূল্য। আমরা এর আগে 2টি কলার ক্রয় মূল্য বের করেছিলাম, তাই এখানে আমরা 2টি কলার বিক্রয় মূল্য বের করেছি। এখানে আমরা হিসাব করে পেলাম 4.8 টাকা, অর্থাৎ 60 টাকা 80 পয়সা। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম 2টি কলার ক্রয় মূল্য ছিল 5 টাকা, আবার সমান সংখ্যক 2টি কলার এখানে বিক্রয় মূল্য পেলাম আমরা 60 টাকা 80 পয়সা। তাহলে এখানে আমরা পেলাম ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম। তার মানে হচ্ছে ওই ব্যবসায়ীর এখানে কি হয়েছে? নিশ্চয় ক্ষতি হয়েছে। আমরা লিখি ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম, তাই ক্ষতি হয়েছে। তো ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সমান 5 বিয়োগ 4.8, অর্থাৎ এই 5 হচ্ছে আমাদের ক্রয় মূল্য আর 4.8 হচ্ছে বিক্রয় মূল্য। এখানে আমরা বিয়োগফল পেলাম 0.2 টাকা। আচ্ছা, তোমরা বলো তো দেখি, এই যে ব্যবসায়ী 0.2 টাকা ক্ষতি হলো এবং তা কত টাকার মধ্যে ক্ষতি হলো? নিশ্চয়ই 5 টাকার মধ্যে ক্ষতি হলো, কারণ আমরা ওখানে 2টি কলার ক্রয় মূল্য পেয়েছিলাম 5 টাকা। কারণ লাভ ক্ষতি যাই হোক না কেন তা ক্রয় মূল্যের উপর নির্ভর করে, এটা আমরা সবাই জানি এবং এটা আমাদেরকে সবসময় ব্রেনে রাখতে হবে। আমরা লিখি 5 টাকায় ক্ষতি হয় 0.2 টাকা। 1 টাকায় ক্ষতি হবে কম, কম হওয়ার কারণে ডান পাশের সংখ্যাকে বাম পাশের সংখ্যা 5 দিয়ে ভাগ করেছি। 100 টাকায় ক্ষতি হয় বেশি, কারণ 1 টাকায় ক্ষতি যদি কম হয় 100 টাকায় ক্ষতি হবে বেশি। বেশি হওয়ার কারণে 100কে আমি উপরের সংখ্যার সাথে ভাগ চিহ্নের উপরে গুণ করেছি। তো এখানে আমরা হিসাব করে পেলাম 60 টাকা। সুতরাং তার ক্ষতি সমান 4%। এখানে পার্সেন্ট এসেছে এই 100 এর কারণে। আশা করি তোমরা প্রত্যেকে খ প্রশ্নটি বুঝেছ। আমরা এখন গ প্রশ্নটি সমাধান করার জন্য চেষ্টা করব। গ প্রশ্নে বলা হয়েছে ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতিহালি কলা কি দরে বিক্রি করতে হবে। তো
তো ব্যবসায়ীর 25% লাভ, কথাটার অর্থ হয়েছে তিনি 100 টাকায় যদি 25 টাকা লাভ করতে চান তাহলে তাকে ফতিহালি কলা, ফতিহালি মানে এখানে একহালি বলতে এখানে 60টি কলাকে বোঝানো হয়েছে, যেহেতু আমরা জানি একহালি সমান 60টি কলা। তো তাকে ফতিহালি কলা কি দরে বিক্রি করতে হবে তা আমাদেরকে হিসাব করে দেখতে হবে। আমরা লিখি একহালি সমান 60। তো দুটি কলার ক্রয় মূল্য 5 টাকা, এটা আমরা খ থেকে পেয়েছি। একটি কলার ক্রয় মূল্য হবে কম হলে ভাগ, ডান পাশের সংখ্যা 5কে বাম পাশের সংখ্যা 2 দিয়ে ভাগ করেছি। একহালি বা 60টি কলার ক্রয় মূল্য বেশি হবে, বেশি হওয়ার কারণে স্যারকে আমি উপরে গুণ করেছি। এখানে আমি হিসাব করে পেলাম 10 টাকা। তাহলে আমরা এখানে পেলাম একহালি মানে 60টি কলার ক্রয় মূল্য 10 টাকা। এখন আমরা দেখব যে দ্রব্যের ক্রয় মূল্য 10 টাকা তার বিক্রয় মূল্য কত। 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 25 সমান 125 টাকা। আমরা লিখি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে কম হবার কারণে ডান পাশের সংখ্যা 125কে বাম পাশের সংখ্যা 100 দ্বারা ভাগ করেছি। ক্রয় মূল্য 10 টাকা হলে বিক্রয় মূল্য হবে বেশি, তাই 10কে আমরা উপরে গুণ করেছি। এখানে আমরা হিসাব করে পেলাম 12.5 টাকা। তো তোমরা দেখো এখানে এই 10 টাকা ছিল আমাদের 60টি কলার মানে একহালি কলার ক্রয় মূল্য। আবার যে দ্রব্যের ক্রয় মূল্য 10 টাকা তার বিক্রয় মূল্য পেলাম 25% লাভে 12.5 টাকা। এই কথার অর্থ হচ্ছে আমাদের 60টি কলার বিক্রয় মূল্য 12.5 টাকা। এবং এটাই হলো আমাদের গ প্রশ্নের উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝেছ। সবাইকে ধন্যবাদ।